রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি হলে দুই দেশের মাঝখানে একটি বাফার জোন গড়ে তোলার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, এই বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র, আর নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব বা বাংলাদেশের মতো নেটো বহির্ভূত দেশগুলোর সেনা সদস্য মোতায়েন করা হতে পারে। তবে বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন পুতিন। চৈতি সরওয়ারের রিপোর্ট। বাফার জোন দুটি সংঘাতময় বা সংবেদনশীল এলাকার মধ্যে অবস্থিত একটি নিরপেক্ষ বা নিয়ন্ত্রিত এলাকা, যা উভয় পক্ষের মধ্যে সংঘাত বা নেতিবাচক প্রভাব প্রতিরোধ করে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কখনো শান্তি চুক্তি হলে ইউক্রেনের অভ্যন্তরে এমন একটি বৃহৎ বাফার জোন তৈরি করা হতে পারে, যার রক্ষণাবেক্ষণে নেতৃত্বের ভূমিকা নিতে পারে যুক্তরাষ্ট্র। বাফার জোনটি ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যেই গড়ে তোলা হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তিগত সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্র ড্রোন ও স্যাটেলাইটের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে। সেখানে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না, তবে এক্ষেত্রে অন্যান্য দেশগুলোর সাথেও সমন্বয় করা হবে। এরপর ওই বাফার জোন এক বা একাধিক ন্যাটোর সদস্য নয় এমন দেশের সেনা মোতায়েন করা যেতে পারে, যেমন সৌদি আরব বা বাংলাদেশের সেনাদের কথা ভাবা হচ্ছে। এনবিসি নিউজ আরও জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর যে কোনো অংশগ্রহণকে রেড লাইন হিসেবে দেখছেন। এজন্যই পরিকল্পনায় ন্যাটোর পরিবর্তে বাংলাদেশ বা সৌদি আরবের মতো দেশকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা চলছে। যদিও বিদেশি সেনা মোতায়েনের এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন পুতিন। তিনি জানিয়েছেন, শান্তি চুক্তি হলে রাশিয়া তা পূর্ণভাবে মানবে, তাই অন্য দেশের সেনার উপস্থিতির কোনো যৌক্তিকতা নেই। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক প্রবাহ সচল রাখতে তুরস্ক দায়িত্ব পালন করবে বলে আলোচনা এসেছে। বর্তমানে এসব পরিকল্পনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের সম্মতির উপর। চৈতি সরওয়ার, ৭১। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। রবিবার ইউক্রেনীয় কর্মকর্তারা হতাহতের এই খবর নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১ বছর বয়সী একটি শিশুও রয়েছে। শনিবার রাতে রাশিয়ার এসব ড্রোন হামলায় কিয়েভের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায়। প্রথমবারের মতো ইউক্রেনের সরকারি ভবনেও হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় সুমি প্রদেশে রাশিয়ার ড্রোন হামলায় ১ জন নিহত এবং শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার রাতে রাজধানী কিয়েভ ছাড়াও খার্কিভ ও দিনিপ্রো এলাকায় বহু ড্রোন হামলা চালায় রাশিয়া। এছাড়া জাপোরিজিয়ায় রুশ ড্রোন হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের হুঁশিয়ারির পর নতুন করে এইসব হামলা চালানো হয়। মস্কোতে শান্তি আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যতদিন যুদ্ধ চলবে ততদিন মস্কোতে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিন চাইলে কিয়েভে আসতে পারেন। তিনি বলেন, তার দেশ যখন প্রতিদিন ক্ষেপণাস্ত্রের কবলে পড়ে, আক্রমণের মুখে পড়ে, তখন তিনি মস্কো যেতে পারেন না। মস্কো যেতে অস্বীকৃতি জানালেও পুতিনের সঙ্গে বৈঠক করতে সম্মত বলে জানিয়েছেন ইউক্রেনীয় নেতা। বলেন, যে কোনো ফরম্যাটে রাশিয়ান প্রেসিডেন্টের সাথে দেখা করতে প্রস্তুত তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলাদা বৈঠকের পরেও আসেনি কোনো উল্লেখযোগ্য সমাধান। তবে বৈঠকের পর ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন রাশিয়ার সরাসরি বৈঠকের আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরের জন্য নীরবে প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের ৩ জন কর্মকর্তা। এ সময় দেশটিতে অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক বাণিজ্য মন্ত্রীদের সম্মেলন। সম্মেলনটি অক্টোবরের শেষ ভাগ থেকে নভেম্বরের শুরুর দিকে গ্যাংজু শহরে হওয়ার কথা। এটি ট্রাম্পের জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা জানান, অ্যাপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প শি দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। তবে সফরের বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি এবং ট্রাম্প অন্য কোথাও যাত্রাবিরতি করবেন কিনা সেটিও স্পষ্ট নয়। কর্মকর্তারা জানান, ট্রাম্প প্রশাসন এই সফরকে যুক্তরাষ্ট্র আরও অর্থনৈতিক বিনিয়োগ আনার সুযোগ হিসেবেও দেখছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী। বিক্ষোভ থেকে ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে বলেও দাবি করা হয়েছে। এদিকে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন অন্যান্য শহরেও দমনপীড়নের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে তিনি শিকাগো থেকে অভিবাসীদের বহিষ্কারের হুমকি দেন। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, উই আর অল ডিসি শীর্ষক এই মিছিলে
অংশ নেন অবৈধ অভিবাসী ও ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকরা। তারা ট্রাম্পের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন এবং পোস্টারে বিভিন্ন বার্তা লিখে আনেন, যার কয়েকটিতে লেখা ছিল, ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে, ডিসিকে মুক্ত করো, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। বর্তমানে 6টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে আসা সেনা সহ 2000-এর বেশি সেনা ওয়াশিংটনে টহল দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের পর দেশটিতে ডাক পরিবহন 80% বেশি কমে গেছে। 88টি ডাক সেবা দানকারী প্রতিষ্ঠান পুরোপুরি বা আংশিকভাবে তাদের সেবা বন্ধ করেছে। বিশ্ব ডাক ইউনিয়ন ইউপিইউ শনিবার এই তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে জার্মানির ডয়েচে পোস্ট, যুক্তরাজ্যের রয়্যাল মেল এবং বসনিয়া ও হার্জেগোভিনার 2টি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন জুলাই মাসের শেষ দিকে ঘোষণা করেছিল তারা 29 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ছোট প্যাকেজের জন্য বিদ্যমান কর ছাড়ের সুবিধা বাতিল করছে। এই সিদ্ধান্তে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান সহ ডাকসেবা প্রতিষ্ঠানগুলো ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রগামী বেশিরভাগ প্যাকেজ আর গ্রহণ করা হবে না। ইউপিইউ জানিয়েছে তাদের ইলেকট্রনিক নেটওয়ার্কের মাধ্যমে ডাকসেবা প্রতিষ্ঠানগুলোর ডেটা বিনিময়ের তথ্য অনুযায়ী 29 আগস্ট যুক্তরাষ্ট্রে ডাক পরিবহন এক সপ্তাহ আগের তুলনায় 81% কমে গেছে। ব্রিটিশ রাজনীতিতে চলছে চরম অস্থিরতা। ক্যাবিনেট মন্ত্রীদের কেলেঙ্কারিতে কোণঠাসা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সবশেষ কর ফাঁকি দেওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। আর কেলেঙ্কারির অভিযোগে টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলীর পদত্যাগ আগামী প্রজন্মের জন্য একটি সতর্ক সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। 2024 সালে ক্ষমতায় আসে ব্রিটেনের অন্যতম রাজনৈতিক দল লেবার। ক্ষমতায় আসার পর থেকেই নানান তোপের মুখে পড়ে লেবার সরকার। মন্ত্রিপরিষদের সদস্যদের নামে উঠে আসে নানান অনিয়ম আর অভিযোগ। গত 14 মাসে স্টারমারের মন্ত্রিসভা থেকে কেলেঙ্কারির বোঝা মাথায় নিয়ে পদত্যাগ করেন 9 জন মন্ত্রী প্রতিমন্ত্রী। সর্বশেষ একটি অ্যাপার্টমেন্টের কর ফাঁকির অভিযোগে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অ্যাঞ্জেলা রেনার। এরপরই নড়েচড়ে বসেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই দিনে বিশাল রদবদল আনেন মন্ত্রী পরিষদে। রাজনৈতিক গবেষকরা বলছেন, মন্ত্রীদের এমন পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে একটি সৌন্দর্যের অংশ। ব্রিটিশ ডেমোক্রেসির সুন্দরী হলো এটা যে কোনো ধরনের কেলেঙ্কারি বা কোনো ধরনের বিতর্কে জড়ালে মন্ত্রীরা অনেক সময় পদত্যাগ করেন। কিছুদিন আগে কেলেঙ্কারির অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও রোশনারা আলী পদত্যাগ করেন। তাদের এমন পদত্যাগ ব্রিটিশ বাংলাদেশিদের জন্য একটি আঘাত বলেও মনে করছেন বিশ্লেষকরা। আমাদের দেশের এই 2 জন বংশোদ্ভূত আপনার যে পলিটিক্সে খুবই সাকসেসফুলি ওনারা মিনিস্টারও ছিলেন। ভবিষ্যতে যারা আমাদের বাংলাদেশি প্রজন্ম রাজনীতিতে আসবে তাদেরকে আরো সতর্ক থাকতে হবে। আমাদের নতুন প্রজন্ম যারা, তারা রাজনীতিতে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হবেন, এগিয়ে যাবেন, এটা আমরা আশা করি। জনপ্রিয়তা ধরে রাখতে কৌশলগত পন্থা অবলম্বন করে মন্ত্রী পরিষদের সদস্য নির্বাচনে আরো সতর্ক হতে হবে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরিফ মাহফুজ, 71, লন্ডন। গাজায় হামলা চালিয়ে ইসরায়েল গত 700 দিনে উপত্যকাটির 90%ই ধ্বংস করেছে এবং ক্ষতির পরিমাণ $68 বিলিয়ন বেশি। এ সময় 2700 পরিবারকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবারও হামলায় 67 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 45 জনই গাজা সিটির বাসিন্দা। এছাড়াও অনাহারে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে গাজা সিটি থেকে বাসিন্দাদের দক্ষিণে চলে যেতে বলায় সেখানকার মানবিক সংকট আরও বেড়েছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। গাজায় সামরিক অভিযান আরও জোরালো করেছে ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টার মধ্যে গাজা সিটির দ্বিতীয় সুউচ্চ ভবনটিও ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। তাদের দাবি এই ভবনটি হামাস ব্যবহার করছিল, তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। গাজা সিটিতে হামলার আগে ইসরায়েলি বিমান থেকে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট ছড়িয়ে বাসিন্দাদের দক্ষিণে আল মাওয়াসিতে চলে যেতে বলা হয়। আইডিএফ জানিয়েছে ওই এলাকায় চিকিৎসা, পানি ও খাবারের ব্যবস্থা থাকবে। জাতিসংঘ অবশ্য বলছে আল মাওয়াসির তাঁবু শিবিরগুলোতে ভিড় অসহনীয়, অবকাঠামো অরক্ষিত এবং হাসপাতালগুলোতে রোগীর চাপ চরমে পৌঁছেছে। মঙ্গলবার সেখানেই পানির জন্য লাইনে দাঁড়ানো 5 শিশু ড্রোন হামলায় নিহত হয়। গাজা সিটিতে অন্তত 10 লাখ মানুষ বসবাস করে। এত অল্প সময়ের মধ্যে লাখ লাখ মানুষের পক্ষে এলাকা ছাড়ার মতো অসম্ভব নির্দেশে দিশেহারা গাজা সিটির মানুষজন।
ওরা বলছে দক্ষিণে আমাদের জন্য মানবিক করিডোরের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে নাকি খাবার আর পানির ব্যবস্থাও আছে। এগুলো সব মিথ্যা। গাজার কোনো জায়গায় নিরাপদ নয়। সেখানেও মানুষ হামলায় আর ক্ষুধায় মারা যাচ্ছে। তারা তো কোনো জায়গায় হামলা বন্ধ করছে না, তাহলে পালিয়ে লাভ কি? তারা শুধু আমাদের ছুটিয়ে ছুটিয়ে ক্লান্ত করে মারতে চায়, কিন্তু আমরা তা করব না। মরতেই যদি হয় এখানেই মরব। ইসরায়েলি হামলায় শুধু মানুষই নয়, পুরো গাজাই মিশে গেছে মাটির সাথে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 2 বছরের হামলায় গাজার অবকাঠামোর প্রায় 90% ধ্বংস হয়ে গেছে, আর এতে ক্ষতির পরিমাণ $68 বিলিয়ন বেশি। এছাড়া এই সময়ে গাজার 38টি হাসপাতাল, 833টি মসজিদ এবং 163টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস করেছে। ইসরায়েলি হামলায় শুধু মানুষই নয়, পুরো গাজাই মিশে গেছে মাটির সাথে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 2 বছরের হামলায় গাজার অবকাঠামোর প্রায় 90% ধ্বংস হয়ে গেছে, আর এতে ক্ষতির পরিমাণ $68 বিলিয়ন বেশি। এছাড়া ওই সময়ে গাজার 38টি হাসপাতাল, 833টি মসজিদ এবং 163টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস করেছে ইসরায়েল। হাজার হাজার অন্যান্য সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে আবারও বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। শনিবার তেল আবিবের প্রাণকেন্দ্রে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। এছাড়া জেরুজালেমেও আলাদাভাবে বিক্ষোভ হয়েছে। জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে অনেক মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা গাজা উপত্যকায় জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য বন্দি বিনিময় চুক্তির দাবি জানান। যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এ সময় 425 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়েছে। রাজধানী লন্ডনে স্থানীয় সময় শনিবার বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ। তারা জানিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় 1,500 মানুষ অংশ নেন। ডিফেন্ড আওয়ার জুরিস এক্সে ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছে। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। ভূমিকম্পের কারণে জাতিসংঘ গণহারে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত করার আহ্বান জানালেও তা আমলে নেওয়া হচ্ছে না। শরণার্থীদের আফগানিস্তানে ফেরত যাওয়ার জন্য 31 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল পাকিস্তান। নির্ধারিত সময় পার হওয়ার পর থেকেই বিতাড়নের হার তীব্র হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী 1 সেপ্টেম্বরের মধ্যে দেশ ছাড়ার সময়সীমা শেষ হওয়ায় সীমান্তে ফেরত যাত্রীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। চমন সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আফগানিস্তানে প্রবেশ করছেন। একইভাবে তোরখাম সীমান্ত দিয়েও ফেরত যাত্রীদের ঢল নেমেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এরই মধ্যে 12 লাখেরও বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে চলতি বছরই 4,43,000-এর বেশি। সবশেষ অভিযানে জাতিসংঘের শরণার্থী কার্ডধারী প্রায় 13 লাখ আফগানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে। নদ নদীর পানি বাড়তে থাকায় শহরগুলোকে রক্ষায় ভেঙে ফেলা হচ্ছে বাঁধ। কর্তৃপক্ষ জানিয়েছে রাভি নদীর পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কা করছেন তারা। বন্যার কারণে 9 লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদিকে রবিবার থেকে রাজধানী ইসলামাবাদেও আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। পাঞ্জাব থেকে সিন্ধ প্রদেশে পানি প্রবেশ করতে পারে বলেও জানান তারা। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ ফেডারেল মন্ত্রী ও সেনাবাহিনী প্রধান। এছাড়া দেশটিতে বর্তমান বন্যা পরিস্থিতির কারণে পাঞ্জাবের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।